আচ্ছা, 5 নম্বর থেকে শুরু করবো। 5 নম্বর প্রথম অঙ্কে আমাদের প্রথমে চেয়েছে হচ্ছে প্রথম বালকের কর্মদক্ষতা 40% হলে ক্ষমতা কত। তো ক্ষমতা আর কর্মদক্ষতা, কর্মদক্ষতা থেকে ক্ষমতার বের করার সূত্র বের করতে হবে। তো আমরা ওইসব প্রশ্ন পড়ার আগেই আমরা আগে কাজ করি যে কর্মদক্ষতা থেকে কর্মদক্ষতা এটা, তাই তো? কর্মদক্ষতার সূত্র গেছে উপরে কার্যকর কি ক্ষমতা বাই কি নিচে আছে মোট ক্ষমতা ইন্টু 100%। এখন ক্ষমতা চাইছে, ক্ষমতাটা কি ক্ষমতা বলছে, মোট ক্ষমতা না কার্য ক্ষমতা? বলতো কি মোট ক্ষমতা। তো এখানে মোট ক্ষমতা কোনটা, এটা না এটা? নিচেরটা সবসময় মোট ক্ষমতা হবে, কারণ মোট ক্ষমতা বড় হবে। তাহলে এটা আছে মোট ক্ষমতা, এটা আমাদের হোয়াট। তো আমাদের দরকার তাহলে কি কার্যের ক্ষমতা, কারণ এটা দিয়ে আছে। তাহলে এটা বের করতে পারলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। তো কার্যকর ক্ষমতা এখানে কি আমার প্রশ্ন, এখন কার্যকর ক্ষমতার জন্য কী দিয়ে আছে? প্রথম বালককে রহিম 40 কেজি ভর, করিমের ভর এত, তারা উভয় নির্দিষ্ট থেকে দৌড় পেতে শুরু করলো 100 সেকেন্ড 200 সেকেন্ডে কোনো। তাহলে এখানে ক্ষমতাটা পাওয়া যাচ্ছে দৌড় থেকে। তাহলে 200 মিটার দৌড় প্রতিযোগিতা 100 সেকেন্ড কী করছে রহিম শেষ করেছে। তো 100 সেকেন্ডে ক্ষমতা কার্যকর ক্ষমতা কীভাবে পাচ্ছি, কার্যকর ক্ষমতা বা কার্যকর শক্তি 100 সেকেন্ডে কী করছে 200 মিটার দৌড় প্রতিযোগিতা করছে। তাহলে এখান থেকে কী পাবো, বেগ পাবো, তাই তো? বেগ পেলে কী করতে পারবো, গতিশক্তি পাবো। কী করতে পারবো? তাই গতিশক্তি এখানে কি কাজ করবে, গতিশক্তিটাই কী করতে পারবো, গতিশক্তিটা এখানে কী করবে, কী শক্তি হিসেবে কাজ করবে, এই কাজ mgh কাজ হিসেবে কাজ করবে। কী করবে ওটা হচ্ছে আমার কার্যকর শক্তি হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা কার্যকর প্রথম বালকের কার্যকর ক্ষমতা কি p1 = m। আচ্ছা, এখানে mv স্কয়ার এইভাবে করা যায় না, এখানে ওটা গতি শক্তি আর ক্ষমতা, আমার শক্তিকে আবার টি দিয়ে ভাগ করলে সেটা আবার হয়, ওইভাবে করা যায়। হাফ mv স্কয়ার ভি বের করে বাই টি করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যেহেতু এখানে আরেকভাবে করা যায় এম এস, আচ্ছা এইভাবে করি, এটা সহজ হয়। কার্যকর ক্ষমতা ইকুয়াল টু গতিশক্তি বাই টি। তো গতিশক্তির সূত্র কি হাফ mv স্কয়ার বা টি। হাফ mv স্কয়ার কত, এম কত 40, ভি কত, ভি হচ্ছে 200 ভাগ কত হবে 100, 200 মিটার মধ্যে 100 সেকেন্ড শেষ করেছে না, 200 ভাগ কত হবে 100 ভাগ, আর নিচে হচ্ছে টি আবার 200 সেকেন্ডই হবে। ওকে, 200 সেকেন্ড করছে 100 সেকেন্ড, তাই তো? ব্যাস, তাহলে এটা কত আসে 0.5 গুণ 40 গুণ 200 ভাগ মানে 2 হয়, তাই তো? 2 ভাগ কত 4 ভাগ 100 কত আসে 0.8, 4 0.8 100 সেকেন্ডে। সেটা একটা প্রক্রিয়ার সমস্যা নাই। এমবি স্কয়ার 100 ভাগ 2 থাকে, 2 4 হয়, 4 160, 80 ভাগ 100 সেকেন্ড, 0.8 22 আসলো। এইভাবে হবে না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে আমরা এখানে ভিটা কি করছি 200 ভাগ 100 করছি, তাই তো? কিন্তু আমরা 200 ভাগ অর্থাৎ আমার প্রতি সেকেন্ডে সে 2 মিটার কাছে, আমরা কী ভাবেছি এখানে সমবেগ ভাবেছি।
এটা কি হয়ে গেছে সমাবেগ, কিন্তু এখানে কোথাও কি বলা আছে যে সমাবেগে যায়? দৌড়ে একটা জিনিস বা মানুষজন দৌড়ে আস্তে আস্তে তার বেগটা কী হয়, বৃদ্ধি হয়। তাহলে বৃদ্ধি হলে সেক্ষেত্রে কী হবে, বৃদ্ধি হয়ে বেগ বৃদ্ধি হলে সেটা কী হয়, বেগ বৃদ্ধি হয়ে কী বলা হয়, সময়ের সাথে বেগ বৃদ্ধি সেটা কি ত্বরণ, সেটা কি ত্বরণ। ত্বরণ যেতে হচ্ছে তাহলে এখানে আমি তো করেছি এটা কী হয়ে গেছে সমাবেগ, তাহলে সমাবেগে অঙ্ক, তাহলে অঙ্কটা এই প্রক্রিয়া হবে না। তাহলে আমরা বুঝলাম এইভাবে অঙ্কটা হইতে পারতো যদি বলা হতো, বলে দিত সমবেগে দৌড়াচ্ছে, মানে সমবেগে দৌড়ানো যাচ্ছে, তাহলে ত্বরণ আছে, তাহলে আমরা অঙ্কটা অন্যভাবে করতে হবে। তাহলে এখানে কার্যকর শক্তিটা, কার্যকর ক্ষমতাটা অন্য অন্য প্রক্রিয়া। তাহলে আমরা একটা বুঝলাম যে এই প্রক্রিয়ায় হবে না কেন, কারণ এখানে বেগটা কি বলিনি, সমবেগ বলিনি। তাহলে আমাদের লাগবে হচ্ছে ত্বরণ। ত্বরণ তাহলে আমি আবার একইভাবে করবো, তো ত্বরণ বের করতে হবে। তো ত্বরণটা কত, তো ত্বরণ বের করার অনেক সূত্র আছে। ত্বরণ বের করা ভি ইকাল টু এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে কি শেষ বেগ দিয়ে আছে, শেষ বেগ দেওয়া নেই বা আদি অবস্থান এসব দেওয়া নেই। তো আমরা কি জাস্ট বলা আছে সময় দিয়ে আছে, স্মরণ দিয়ে আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি ওই সূত্রটা বের করি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখান থেকে কী করবো, ত্বরণ করবো। ইউ শূন্য, এস হচ্ছে কত 200, ত্বরণ বের হবে, ত্বরণ বের হবে কত, ত্বরণ বের হবে 0.04%। এই এটা আমার ত্বরণ বের হয়ে গেল। এখন ত্বরণ যে বের হয়ে গেলো, এখন আমার সূত্র কী হবে, এখন পি 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 এর সূত্রটা কী হবে, এম এ এস বাই, যেহেতু এম এস বাই টি। জি এইচ কখন হয়, যদি উপর থেকে উপর নিচে হয়, যেটা সমান্তরালে চলাচল করতেছে, তাই এটা এম এস বাই টি হবে। তো এটা সূত্র 40 গুণ এ হচ্ছে যে 0.04 পাইলাম, এস কত 200, আর হচ্ছে টি হচ্ছে 100, করলে এটা 3.2। এবার তুমি এখানে বসাই দাও, এখান থেকে উপরে দেবো 3.2 আর নিচে দেবো কত, নিচেটা তো বের করবে না, এটা পি প্রাইম আর এটা 100, এই পাশে দেবো হচ্ছে 0.04, পয়েন্ট কত 04 না, মানে 40%, তাই তো, মানে 40/100, 40% মানে কি 40/100 বা যাক। এখন সব কিছু করে পি প্রাইম করলে এটা চলে আসবে, করলে হবে। এখন কথা হচ্ছে আমাদের মূল কাজটা, আমাদের অঙ্ক আমি প্রথমবার এক ভাগ করতে গেলাম, ওটা হলো না। কেন হলো না, ওই কারণটা এখানে ইম্পর্টেন্ট। মানে তোমরা যখন পরীক্ষা আসবে তখন তুমি ভাববা যে এটা তো গতিশক্তিতে বের করলে হয়ে যায়, কিন্তু গতিশক্তি কেন হলো না বলতো, কেন হলো না, সমবেগে যাচ্ছে, ত্বরণ লাগে। আর ত্বরণ থেকে আমরা পাবো, তাই ত্বরণটা বের করলে হয়ে যাচ্ছে। ত্বরণটা বের করবো, ত্বরণটা বের করে আমরা হচ্ছে সূত্র হচ্ছে এম জি এইচ বাই টি, ওই সূত্রটাই বের করবো, করলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ক নম্বর হয়ে গেল। খ নম্বরটা, তাহলে আমি এখান থেকে কোশ্চেন একটা বিষয় জানা লাগবে, যে হচ্ছে যে ক্ষমতাটা কীভাবে বের করবো, হাফ এম বি স্কয়ার দিয়ে নাকি হচ্ছে অন্য কোনো প্রক্রিয়া, এটাই এখানে বুঝতে হবে। পরেরটা বলছে বিজ্ঞান শিক্ষকের উক্তিটি যৌক্তিক কারণ ছিল কিনা। কি বলছে, প্রতিযোগিতার শেষে তাদের বিজ্ঞান শিক্ষক বললেন তাদের দুজনের ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ সমান হয়েছে। কাজ এই দেখো, প্রথমটাই কিন্তু আমরা যেটা বের করেছিলাম হাফ এম বি স্কয়ার দিয়ে কী পেয়েছিলাম, প্রথমটা কী পেয়েছিলাম হাফ এম বি স্কয়ার দিয়ে, ওটা কি শক্তি, ওটা কি একবার কাজ, ওটা কি কাজ। আর যখন টি দিয়ে ভাগ করবো সেটা যাবে কি ক্ষমতা। তাহলে প্রথমটার আমরা গতিশক্তি কিন্তু আমরা এখানে বের করেছি। আর পরেরটাই মানে কৃতকাজ বলছে, দুইজনের কৃতকাজ, কি বলছে কৃতকাজ, ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ সমান। তাহলে আমরা ক্ষমতা ভিন্ন দেখাবো আর কৃতকাজ সমান দেখাবো, এটা যৌক্তিক না। তো আমার দুইজনের ক্ষমতা কৃতকাজ বের করে আগে। প্রথম জনের কৃতকাজ হচ্ছে কি হাফ এম বি স্কয়ার। ও এখানে তো ভি তো আবারই নেই, ভি তো আরই না, কৃতকাজ না কাজ ইকাল টু এম এস। আর সূত্র হবে সূত্র কি ডাব্লিউ ইকাল টু এফ এস, আর এফ মানে এম এস। এখানে এম এস দিয়ে বের হলো 40 গুণ 0.04 গুণ 20, এটা হয়ে গেল। দ্বিতীয় জনের কৃতকাজ কী হবে, এটাও হবে এম এস। তো এটার কথা হবে, এটা আছে 80 হবে, এইটার ত্বরণটা বের করে আসতে হবে। এটা ত্বরণটা কি সেম প্রক্রিয়া বের করতে হবে, কীভাবে করবা, হ্যাঁ এস ইকাল টু ইউটি প্লাস হাফ এর। দ্বিতীয়টার ক্ষেত্রে সেম প্রক্রিয়া বের করবো, যেটা ত্বরণ কত আসবে 0.01 আসবে। তাহলে 0.01 আসবে, এস কত হবে, এস কত এখানে কত 200, এখানেও 200। তাহলে পার্থক্য দেখো, এখানে 0.04, এটা 0.0। তাহলে এটার কৃতকাজ পাচ্ছি, প্রথমটার কৃতকাজ পাইছি কত, প্রথমটার কৃতকাজ পাবো হচ্ছে, প্রথম বালের কৃতকাজ কত পাইছি 320 জুল, আর পরেরটা হচ্ছে 160 জুল। কৃতকাজ কি সমান আসলো,
তাহলে এই কথাটা কি ঠিক হলো? তাহলে কৃতকাজ কিন্তু সমান হয়নি, এটাও ভিন্ন, আর ক্ষমতা ভিন্ন হয়েছে। কারণ ক্ষমতা বের করবো, প্রথম ক্ষমতা কি ভিন্ন হবে? ক্ষমতা বের করবো, প্রথমটা পিওন, ক্ষমতা তো যেহেতু কৃতকাজ ভিন্ন, ক্ষমতাও কি হবে? ভিন্ন হবে। কারণ কি, ক্ষমতা ডিপেন্ড করে কার উপরে? তো আমরা আল্লাহকে বের করে দিয়ে আসবো। তুমি তো এটা পাইছো, এটাকে টি দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। এটা যা পাইছো সেটাকে টি দিয়ে ভাগ করলেই ক্ষমাচ্ছে। তো দুটার ক্ষমতা যেহেতু কৃতকাজ সমান আসলো না, W1 নট ইকাল টু W2, P1ও কি আসবে না, সমান আসবে না। তাহলে আমাদের এখানে উক্তিটা যথার্থ নাই, লাস্টে লিখে দেবো তোমার উক্তি যথার্থ ছিল না। ঠিক আছে, ওকে, তাহলে এটা চলে গেলে। এরপরে চট্টগ্রাম বোর্ড 19, এখানে প্রথমে চাইছে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। কি চাইছে? হ্যাঁ, কৃতকাজ সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু হলো এমএস হতে পারে, এমজিএস হতে পারে, শুধু এমএস বলতে কেন? এমএস হচ্ছে যদি কেউ যেহেতু পানি উপরে উঠাবে, সেক্ষেত্রে সূত্র কি হবে? এমজিএস। তাহলে আমরা প্রথমটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। তো এখানে কি পানির ভর দেওয়া আছে? পানির ভর দেওয়া আছে 100 কেজি, এইচ দিয়ে আছে কত 5 মিটার, আর সময়ও দিয়ে আছে কি আর 10 সেকেন্ড দিয়ে আছে। তো সময় তো লাগবে না, আমার এখানে জি লাগবে, ইসলাম হয়ে গেল 100 ইন্টু 9.8 ইন্টু কত 5, ব্যাস হয়ে গেল। তাই তো, আর কিছু লাগবে? ব্যাস হয়ে গেল, কিন্তু এটা শেষ করলে যেটা হবে সেটাই। তাহলে এটা সহজ জিনিস হয়ে গেল। যদি বলতো যে কার্যের ক্ষমতা, তখন কিন্তু টিতে ভাগ করতে হতো। যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে, তবে কর্মদক্ষতার কি পরিবর্তন হবে? এখানে সময় লাগছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। এখানে কত লাগবে তখন? কত? 12 সেকেন্ড। 10 সেকেন্ডের জন্য কর্মদক্ষতা বের করবো। 12 সেকেন্ডের জন্য তো প্রথম ক্ষেত্রে খুব সহজ জিনিস, আমরা সহজে করবো 10 সেকেন্ডের 10 সেকেন্ডের জন্য এটা সূত্র কি? পি বাই প্রাইম ইন্টু 100%। তো পি কত? এম পিটা হবে কি এমজিএইচ বাই টি পি প্রাইম এটা 100। তো এম কি দিয়ে প্রথমটা ক্ষেত্রে সব দিয়ে আছে, এম দিয়ে আছে, এম দিয়ে আছে, জি দিয়ে আছে, এইচ দিয়ে আছে, টিউ দিয়ে আছে, 10 সেকেন্ড, ব্যাস। এটা আছে ইটা ওয়ান বের হবে, কত হবে? ইটা ওয়ানটা বের হবে, এই সূত্রটা বেড়ে যাবে, আর 0.9%। তারপরে হচ্ছে পরেরটা 2 সেকেন্ড বেশি মানে কত? 12 সেকেন্ড। 12 সেকেন্ডের জন্য সেম প্রক্রিয়া করবো, শুধু সময়টা ভিন্ন করলে কত আসবে? 4.08%। তার থেকে কত আসলো? কিছুটা পরিবর্তন হলো, কিছুটা অবশ্যই কি হয়েছে এটা খেয়াল রাখবে। যদি 8ও আসতো তাও কিন্তু কিছুটা দেখ, এই হয়ে গেল, ব্যাস সহজ জিনিস। তারপর আসছে, এটা কোন বোর্ডে আসছে? বোর্ডটা তো জানা যাচ্ছে না। ওকে, আচ্ছা কোশ্চেনটা দেখি। কোশ্চেন দেখলে হয়ে যাবে 120। এখানে বলছে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তির সূত্র কি? এমজিএইচ। বিভব শক্তির সূত্র হচ্ছে এমজিএইচ। যেখানে ভাবে এইচটা এখানে কি বলো, এইচটা কীভাবে করতে হয়? বিভব শক্তির ক্ষেত্রে এইচটা কীভাবে নির্ণয় করতে হয়? বিভব শক্তির ক্ষেত্রে এইচ কীভাবে নির্ণয় করতে হয়? এইচ কোথা থেকে হয়? উপর থেকে নিচ না নিচ থেকে উপরে? নিচ থেকে উপরে। এটা তো সহজ বিষয়, মাথা থাকবে না কেন? বিভব শক্তির ক্ষেত্রে সবসময় বস্তু নিচ থেকে কত উপরে গেল সেটা দেখতে হবে। তাহলে আমাদের বিভব শক্তি ইপি হবে, সূত্র হবে এম জি এইচ, নিচ থেকে উপরে, এটা এই খেয়াল রাখতে হবে। তাহলে আমার প্রথম কাজ দেখা, এখানে এম বের করা। সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তু কোথায়? প্রথম বস্তুকে এত করছে, এত সেকেন্ড পর অপর 500 গ্রাম বস্তু একইভাবে এত বেগে নিক্ষেপ করলে 500 গ্রামের বস্তু এম দিয়ে আছে, একইভাবে এত বেগে নিক্ষেপ করা হলো, বেগ দিয়ে আছে, আর লাগবে কি? এইচ। আচ্ছা, তাহলে এখানে কি এইচ দেওয়া নেই? কি দেওয়া নাই? হ্যাঁ, তাহলে এইচটা বের করতে হবে। এইচটা কত হবে এটা বুঝবো কি করে? এই যে বলছে এত বেগে একটা বস্তু খাড়ার উপর দিয়ে নিক্ষেপ করা হলো, পয়েন্ট তার এত সেকেন্ড পর একটা বস্তু, ভরের বস্তু একইভাবে এত বেগে নিক্ষেপ করা হলো উপরে, নিক্ষেপ করা হলো, বৃহস্পতি করো। হ্যাঁ,
বলছে দ্বিতীয় বস্তু এত ভরে বস্তু একইভাবে এত বেগে নিক্ষেপ করলো। প্রথমটা গেছে, বস্তুকে একইভাবে এত বেগে নিক্ষেপ করলো, এখানে প্রথমটারই কি, হ্যাঁ বিভব শক্তি, আচ্ছা আচ্ছা। তো এখানে বিভব শক্তিটা কী হবে, তো এখানে যেহেতু এইচ নাই, কিন্তু বিভব শক্তি এখানে কী হিসাবে কাজ করবে, গতিশক্তি হিসাবে কাজ করবে, তাই তো বলছে। কিন্তু এইচ বের করার কোনো উপায় নেই। যদি বলা থাকতো, যেমন এইটার ক্ষেত্রে যদি প্রথমটার ক্ষেত্রে বলতো যে প্রথমটার বিভব শক্তিটা কত, তাহলে কী হতো, 0.5 সেকেন্ড উঠেছে, ওই ওই 0.5 সেকেন্ডে কী হলো, 0.75 সেকেন্ডে কত উচ্চতা গেছে, ওটা বের করতে পারলে আমার কী হতো, এইচ বের হয়েছিল। কিন্তু দ্বিতীয় রেখাটা কী জানাই, দ্বিতীয় রেখাতে কোনো সময়ের কথা বলা নেই, কত সেকেন্ড উপরে উঠছে এটা কিন্তু বলা নেই। তা আমরা আরেকটা কাজ করতে পারি, উচ্চতা বের করতে পারি। এত বেগে আস্তে এই বেগটা তো নিয়ে উঠতে উঠতে কি একসময় কী হবে, বেগ কী হবে, একসময় শূন্য হবে না। তাহলে আমরা উচ্চতা বের করি, আমরা এই প্রক্রিয়াই করবো, এইচ বের করবো। তো এইচ সূত্র কি, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, কিন্তু এক্ষেত্রে কী হবে, মাইনাস হবে, কী হবে, মাইনাস হবে, এটা তো হবে না, কারণ টি নাই তো, এটা হবে না। আরেকটা সূত্র আছে, বি স্কয়ার মাইনাস 2gh, হ্যাঁ এইটা হবে, এটা আদি বেগটা এটা হবে, আর শেষ বেগটা কী হবে, সর্বোচ্চ তো উঠবে, ওতে বেগ শূন্য হবে, এ স্কয়ার মাইনাস 2gh। দেখি এটা হয় নাকি, আমরা তো এটা করতেছি, এক্সপেরিমেন্ট করতেছি। ইউ কত হচ্ছে 150 স্কয়ার ভাগ 2 ইন্টু 9.8 করলে কত আসলো, 1147। তো 1147 বা 8, লাস্ট 9 আছে 8 দিলাম, এর সাথে গুণ 1148 গুণ ভর হচ্ছে 500 ভাগ 0.5 আর হচ্ছে 9.8, কত আসে আমাদের 5, হ্যাঁ এই তো গেছে। তাহলে কি হলো, এটা বের করে নিলাম। হচ্ছে কত মিটার উঠছে, 1148 করলে 5625 এত, বা তুমি এটা নাও দিতে পারো। এখন দেখো এইটা একটা প্রক্রিয়া, আমাদের দরকার এই সেজটা বের করলাম, কী বের করলাম, কারণ এত বেগে যখন উপরে উঠবে তখন সর্বোচ্চতায় কী হবে, ভি শূন্য হবে, সর্বোচ্চতায় ভিটা শূন্য হবে, এই প্রক্রিয়া। তোমাকে দুটো প্রক্রিয়া আমি যখন ধরবো তখন দুটো প্রক্রিয়া বলি, একটা প্রক্রিয়া, আরেকটা প্রক্রিয়া কি আছে, এটা খুব সহজ ব্যাপার, যে গতিশক্তি, যে বিভব শক্তিটা চাইছে, এই বিভব শক্তিটা কি, বস্তুটার গতিশক্তির সমান। তো গতিশক্তি কি, হাফ এম ভি স্কয়ার, মানে ভিটাই কি, ভিটা হচ্ছে এই আদি বেগ, ভিটা হচ্ছে কি আদি বেগ 500 ভাগ 1000, আর ভিটা হচ্ছে 150। অর্থাৎ কোনটা বেশি সহজ, এটা বেশি, প্রথমটা এইটা সহজ বেশি। কেউ যদি বুঝতে পারে যে গতিশক্তিটা বিভব শক্তি, তাহলে তো অঙ্ক হয়ে গেল আমার। আর পরেরটা যদি কেউ না, আমি মনে করি যে হ্যাঁ, মনে করি সে নিয়ম জানে না, সে জানে যে এইচডি করতে হবে, এইচটা বের করতে হবে। নিয়মটা কি, ধর পৃথিবীতে কোনো সূত্র আবিষ্কার হয়নি, তখন কী করতে হবে, এইচ বের করতে হবে। তো এইচ বের করতে নিয়ম কি, তো এইচটা আমি এই সূত্র দেখে এইচ বের করে ফেলবো, বের করে নিয়ে ফেলবো। এইটা যে করতে হবে সে হচ্ছে ট্যালেন্টেড, আর এটাও ট্যালেন্টেড, এখানেও একটা ট্যালেন্টেড ব্যাপার আছে, যে বোঝা লাগবে যে এটা আছে, এটা আর এক প্রকার ট্যালেন্ট, মানে এটা সহজ করে ট্যালেন্টেড, আর এটা হচ্ছে কনভেনশনাল ওয়েতে দুই প্রকার ট্যালেন্টেড থাকা লাগবে, ঠিক আছে। তো দুটার ক্ষেত্রে তাহলে ক্লিয়ার, দুটা প্রক্রিয়া করা যায়, দুটা প্রক্রিয়া কীভাবে করা যায়, কেন করা যায়, সেটার ব্যাখ্যাটা যাতে ভালো করে আমাকে বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই বিষয়টা যত ভালো বুঝবা তত তোমাদের ব্রেন ডেভেলপ হবে, এগুলো দরকার। পরের কোয়েশ্চেনটা কী বলছে, কোন বস্তুটিকে ভূপৃষ্ঠে আগে পতিত হবে তা গাইতে হবে। সহজ ব্যাপার, উপর দিক যাবে আবার কি করবে, ব্যাক আসবে। তো প্রথম কাজ হচ্ছে যে টি বের করা, তো এটা একবারে একটা সূত্র দিয়ে হয়ে যায়, মানে টি বের করা। প্রথম বস্তুটার ক্ষেত্রে টি সূত্র, একটা সূত্র হবে, আমরা যেই সূত্রের টি আছে, সূত্র হচ্ছে ভি ইকাল টু টি আছে, ওই যে এইচ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, কিন্তু টি নাই ওই ক্ষেত্রে,
না টিতে আছে এইচ ইকাল টু, সেক্ষেত্রে আবার কী লাগবে, আমি যদি এই সূত্র দিয়ে করতে চাই তাহলে কী হবে, এখান থেকে আবার এইচ বের করা লাগবে দুই ক্ষেত্রে। আর একটা সূত্র আছে ভি ইকাল টু ইউ প্লাস জিটি। এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু এইচ বের করা লাগছে না। তাহলে আমরা এই সূত্রে যেহেতু আমার শেষ বেগ দিয়ে আছে বা আদি বেগ দিয়ে আছে, আর শেষ বেগটা হচ্ছে জিরো। জিরো হবে কেন বলতো? কারণ সর্বোচ্চ উচ্চতায় হ্যাঁ। জিরো। এখানে কি বলছে, সর্বোচ্চ উচ্চতায় ভি ইকাল টু জিরো। সর্বোচ্চ উচ্চতায় উঠার টাইম বের করতেছে আমরা, তাই তো? তারপর সেটাকে দ্বিগুণকে দিলে কি আসছে, কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ লাগবে, ততক্ষণ লাগবে। তো আমরা এই সূত্র দিয়ে করবো, এতে করলে আমরা এইচ বের করা লাগবে, জটিল যাবো না। তো এখান থেকে আমরা সূত্র করবো, আর এখানে কি হবে মাইনাস হবে, তাই তো? মাইনাস হবে কেন, কারণ উপর দিক এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে আদি বেগ, এটা শেষ বেগ। শেষ বেগ কত হবে? শূন্য। কেন এখানে এই টিটার ব্যাখ্যাটা কি হবে, টিটা কি বলবো, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। উপরে এটা জিনিসটা লিখে দিতে হবে, ওঠার সময়। এখানে তার উপরে সব টিটা কি লিখে প্রত্যেকটা ব্যাখ্যা লিখতে হবে। প্রথমে তো ভি লিখবো আদি বেগ ইউ, ভি শূন্য, এবং ভি শূন্য হওয়ার কারণটা সেটা ব্যাখ্যা করতে হবে। ভি শূন্য হওয়ার কারণটা কি, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য। হ্যাঁ, এই কথা লিখতে হবে, কোথাও লেখা নেই, কিন্তু লেখা নেই, এটা লিখে দিবা কেন শূন্য, কেন, ঠিক আছে? আর এখানে টি কি, হোয়াট ইজ টি, টিটা কি সর্বোচ্চ উঠার সময়। তো এখানে টিটা বের হয়ে যাবে, সূত্র করলে শূন্য হয়ে গেল, ইউ বাই জিটি, জি হবে, ইউ বাই জি করলে অন্তর হয়ে গেল। তাহলে এটা বের হয়ে গেল টিটা, তার দ্বিগুণ করলেই তাই টি তাই বড়হাতের টিটা কত হবে, আর বড়হাতের টিতে বোঝাবো আমার হচ্ছে প্রথম বস্তুর টাইমটা, বড়হাতের টিটা 2t করলে কত আসবে, 24.48। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেম কাজ করবো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী করবো, সেম কাজ করবো, টি ইকাল টু ইউ বাই জি। এটাও সূত্র এক ইউ বাই জি করলে, মানে এটা যেহেতু সূত্র পেয়ে গেছি আর ওটা দেখালাম না। ইউ বাই জি করলে এটা করলে আসবে কত, 9.30। এই বড়দের টি কত আসবে, 3.61। কোনটা বেশি, কোনটা বেশি, দ্বিতীয়টা বেশি। এইভাবে আমরা কিন্তু দুটার কোনটা বেশি আগে পড়তে হবে, কোনটা আগে পড়তে হবে, প্রথমটা, কারণ সময় বেশি লাগবে, তাই তো? দ্বিতীয়টা কি করছে, প্রথমটার সময় কম লাগবে, প্রথম সময় কি লাগবে, কম লাগবে। হ্যাঁ, প্রথমটার সময় কম লাগে, পরটার সময় বেশি লাগবে। প্রথমটা কি আগে পড়তে হবে, তাই তো? ব্যাস, এটা হয়ে গেল। তারপরে ওকে, এরপর হচ্ছে তিনটি মোটরের কর্মদক্ষতা দেয়া আছে, তাদের প্রত্যেকটি ক্ষমতা এত, প্রত্যেক ক্ষমতা সমান কিন্তু কর্মদক্ষতা ভিন্ন। প্রথম মোটরের সাহায্যে 20 মিটার উচ্চতায় রাখা ট্যাঙ্কের পানি তুলতে 5 মিনিট সময় লাগে। প্রথমটা হচ্ছে ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানি অর্জিত বিভব শক্তি নির্ণয় করা। ট্যাঙ্কটির পূর্ণ অবস্থায় বিভব শক্তি, এটা কি চাইছে, এর সূত্র কি হবে, এমজিএইচ। এখানে এম কত, পূর্ণ অবস্থায় পানি, ট্যাঙ্কটির, কোন ট্যাঙ্কটির, ট্যাঙ্ক তো একটাই আছে, ট্যাঙ্ক তো একটাই আমাদের, কিন্তু মোটর হচ্ছে 3টা। তো ট্যাঙ্কে হচ্ছে এম কত, এম দেয়া নেই, এমটা 20 মিনিট উচ্চ রাখা 5 মিনিট ধরে সময় লাগবে, জি এইচ দেয়া আছে, টি দেয়া আছে, কিন্তু এম দেয়া নেই। তো এম কিভাবে করবা, কর্মদক্ষতা সূত্র থেকে বিভব শক্তি বের করা যাবে। একবারে কর্মদক্ষতার সূত্র থেকে বিভব শক্তি বের করা যাবে। কর্মদক্ষতা 0.5 দেওয়া আছে, আর এটা পার্সেন্ট দেওয়া আছে, প্রত্যেকটি ক্ষমতা দেওয়া আছে। ওটা হচ্ছে বাকিটা হচ্ছে কার্যকর শক্তি বের করা যাবে, কি কার্যকর শক্তি বের করা যাবে, কি হ্যাঁ, আর আমি জানি কর্মদক্ষতা কার্যকর কি বের করা যায়, কার্যকর শক্তি বের করা যায়। কার্যকর শক্তি কি বিভব শক্তি, এটা বুঝতে হবে। কার্যকর শক্তিটা কি, বিভব শক্তি। নিচ থেকে যদি উপরে যায় তাহলে সেটা বিভব শক্তি হবে, আর উপর থেকে নামলে গতি শক্তি হবে। তো যেহেতু এখন আমরা এখানে আমরা বলি, এখন আমি 2 প্রক্রিয়ার চেষ্টা করব। প্রথমে এমজিএস, এম বের করার কোনো উপায় কি আছে কিনা,
এখন এম এম হচ্ছে বস্তু পানির ভর, তা পানির ভর বের করার কোনো উপায় কি আছে? পানির ভর এখানে কোনো দেয়া নেই। আবার পানির ভর বের করা যেতে যদি বলা যায় ট্যাঙ্কের সাইজটা কত, ট্যাঙ্কের সাইজ দিয়ে থাকলেও কিন্তু ট্যাঙ্কটা সাধারণত কী হয়, সিলিন্ডার হয়। সিলিন্ডারের পানির সিলিন্ডারের ভর কত, ভর বের করার সূত্র হচ্ছে রো ভি। তো পানির ভরটা 1000 জানা, সিলিন্ডারের আয়তনটা বের করতে পারলে কী হতো, পানির ভরটা বের করে ফেলতেছে। কিন্তু এখানে সিলিন্ডারের কি সম্পর্কে কিছু বলা আছে? এখান থেকে পানির ভরটা ওই প্রক্রিয়া বের করতে পারছে না, সুতরাং এই প্রক্রিয়া অঙ্কটা হবে না। তো মানে এমজিএইচ দিয়ে হবে, একবার নর্মালি এমজিএইচ দিয়ে অঙ্কটা হচ্ছে না। তো আমাদের অন্য প্রক্রিয়া দিতে, আরেকটা প্রক্রিয়া কি, কর্মদক্ষতা থেকে, যেহেতু কর্মদক্ষতা দিয়ে আছে, আমার কর্মদক্ষতা থেকেই বের করার চেষ্টা করতে হবে। কর্মদক্ষতা সূত্র কি জানি, পি পি বাই পি প্রাইম ইন্টু 1000। এইটা হচ্ছে আমার হচ্ছে 0.5 ওয়াট, আর এইটা হচ্ছে কি কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা হতে পারে বা কার্যকর আমাকে কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতাটা কি, কার্যকর ক্ষমতাকে ভাঙা যাওয়া কি কাজ বাই কি সময়। কাজের ক্ষমতা কি ভাঙা যায়, কাজ বাই সময়। কাজ বাই সময় ভাঙলাম, এটা 0.5 লিখলাম, 100 থাকলো। এখন দেখো এই ডাব্লুর উপরে থাকলো, টিটা 0.5 ইন্টু টি করে দিলাম, ইন্টু 100 থাকলো, আর এটার মান কত, 35%, 35% থাকে। তো এবার হচ্ছে এই ডাব্লুটা কি কার্যকর কাজ। এইটাই মূলত কি উপর থেকে পানিটাকে নিচ থেকে, এইটাই কি আমরা বলতে পারি এক কথায় ইপি লিখতে পারি। এটাকে ইপি লিখে দিলাম, ব্যাস। টি কত, টি কয় মিনিট, 5 মিনিট। টি কত, 5 ইন্টু 60, 100। তো সব কিছুর মান কিন্তু এখানে পেয়ে গেছে। জাস্ট ইপি, ইপি রেখে বাকি সব বেশি দিয়ে দেবো, ইপি রেখে বাকি সব বেশি দিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। ও এখানে ব্যবহার করার সময় এই যেহেতু সমীকরণের, যেহেতু কর্মদক্ষতা বের করছে না, সমীকরণে এই জিনিসটা দিব না, ঠিক আছে? এটা দেওয়ার দরকার নেই। যদি এটা বের করতাম তখন সেটা দেবো, ঠিক আছে? আমার বের করতেছি না, এটা না, এই জন্য আসলে। আর এটা অথবা এটা দিতে হয় 35% মানে 0.35, তাই তো? 35% মানে কি 0.35, কারণ 100 ভাগ হচ্ছে করলে এখান থেকে ইপিটা এক বের হবে 0.35 গুণ 0.5 গুণ 6 গুণ 600 করলে ব্যাস। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, 3টি মোটর দিয়ে পৃথকভাবে ট্যাঙ্কটি পূর্ণ করলে কৃতকাজের কোনো পরিবর্তন হবে কি? 3টি মোটর দিয়ে পৃথকভাবে মানে কি একসাথে না, করলে কৃতকাজের পরিবর্তন হবে কি? 3টি মোটর দিয়ে পৃথকভাবে, একই সাথে বলে কি বলেছে, আলাদা আলাদা করলে কৃতকাজের পরিবর্তন হবে কিনা। তাহলে কি বোঝা যায়, বলো? প্রত্যেকটার কৃতকাজ বের করতে বলছে। হ্যাঁ, কি বলছে? প্রত্যেকটার কৃতকাজ বের করতে। কিন্তু প্রথম মোটরের সাহায্যে 5 মিনিট লেগেছে, প্রথমটা দেওয়া যায়, প্রথম মোটরের সাথে কত লেগেছে 5 মিনিট। কিন্তু পরেরটা যদি কৃতকাজ বের করতে চাই, পরের মোটরে কি দিয়ে আছে, টাইম দিয়ে আছে, টাইম বের করার কোনো উপায় আছে? হুম, আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে যে পরের মোটরগুলো দিয়ে যদি আমি কাজ বের করতে চাই, ট্যাঙ্কটি পূর্ণ করলে কৃতকাজ পূর্ণ হবে। এখানে প্রশ্নের মধ্যে টুইস্ট আছে। এখন বলেছে পরের মোটর দিয়ে পৃথকভাবে ট্যাঙ্কটি পূর্ণ করলে কৃতকাজের। এখন তো মোটর তো হচ্ছে আলাদা, কর্মদক্ষতা আলাদা, আমাদের কর্মদক্ষতা আলাদা কিন্তু ক্ষমতা সবেক। তো আমার কি বের করতে পারি এখান থেকে, এখান থেকে যদি বলি এখান থেকে কী করতে পারি, এটা পি বাই পি প্রাইম ইন্টু, এখান থেকে এটা আমার জানা 0.5, এটাও জানা, ধরো এটা পয়েন্টটা 4 তাহলে এটা বের করতে হবে, এটা বের করতে পারছি 0.4 ইন্টু 0.5। আর হচ্ছে এটাকে ভাঙলে হচ্ছে কি হয়, এটার মতো ক্ষমতা mgh বাই, এটা হচ্ছে কি পাচ্ছি, কার্যর ক্ষমতা। হ্যাঁ, কার্যর ক্ষমতা। এখন কার্যকর কৃতকাজ বের করলে ডাব্লু বাই টি করতে হবে, ডাব্লু বাই টি করলে সেক্ষেত্রে টিটা ওই পাশে পাঠাইতে হবে, তাই তো? কিন্তু টিটা কি আছে,
যে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা করব আমরা, প্রত্যেক ক্ষেত্রে আমার টি লাগবে। এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রেও টি লাগবে, বড়টার ক্ষেত্রেও টি লাগবে। তো টিটা বের করতে হলে আমাকে ডাব্লুর মান জানতে হবে, তাই তো? ডাব্লুর মান কী করতে হবে? ডাব্লুর মান এখন আমরা ডিরেক্ট করতে পারি, এটা দুইভাবে করা যায়। এক, আমি এভাবে রেখে দেবো, রেখে বলে দেবো যে এখানে টি হচ্ছে মানে কৃতকাজ পরিবর্তন হবে কিনা। যদি টি দুইজনের সময় যদি কৃতকাজ পরিবর্তন হবে কিনা মানে কি, যদি 5 মিনিট লাগে, 5 মিনিট তো লাগবে না, ক্ষমতা কর্মদক্ষতা ভিন্ন মানে কি, ক্ষমতা বেশি, তাই তো? ক্ষমতা বেশি মানে কি, এটা 5 মিনিটের কী লাগবে, কম লাগবে, কম লাগবে না? তার কর্মদক্ষতা বেশি, সে কি তার মানে কি, তার কি বেশি, তার কি বেশি, কার্যের ক্ষমতাটা বেশি, তার কি কার্যকর ক্ষমতা বেশি। তাই কার্যের ক্ষমতা এর বেশি, এর কার্যের ক্ষমতা বেশি। এর সময় কি লাগবে, 5 মিনিটের কম লাগবে, এরও 5 মিনিটের কম লাগবে। তা 5 মিনিট যদি কম লাগে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কার্যকর সময় অবশ্যই কী হবে, ভিন্ন আসবে। সব কিছুই তো ভিন্ন, এখানে কি আগের থেকে কর্মদক্ষতা ভিন্ন, মানে কর্মদক্ষতা ভিন্ন হয়েছে, সময় ভিন্ন হচ্ছে, তাহলে কী হবে, আমার কৃতকাজ কী হবে, কৃতকাজও তো পরিবর্তন হওয়ার কথা, কিন্তু আমার তো কৃতকাজ, আমার প্রশ্ন বলেছে কৃতকাজ পরিবর্তন হবে, এভাবে হবে না, কৃতকাজ পরিবর্তন হবে কিনা প্রশ্ন, আমাদের কৃতকাজের পরিবর্তন হবে না সেটা বলতে হবে। তো কৃতকাজের পরিবর্তন হবে কিনা এটা আমার এখানে বলছে পরিবর্তন হবে কিনা যৌক্তিক মতামত দাও, কিন্তু গাণিতিকভাবে করে দেখাইতে হবে তা না। যখন বলছে গাণিতিকভাবে না, বলেছে যৌক্তিক মতামত দাও, মানে কি ব্যাখ্যা করতে হবে। তো আর করলে কত আসবে, 0.4 0.5 0.4 0.4 পয়েন্ট, ওইটা 0.5 কিলোওয়াট মানে 1000 গুণ হবে, তাই তো? 0.5 গুণ 1000 করলে আসে 200 1। এটা হচ্ছে W2 ক্ষেত্রে, W ক্ষেত্রে 201, আর W3 ক্ষেত্রে কী আসবে, 0.45 গুণ 0.5 ইন্টু 1000 ইন্টু T2 করলে কত আসবে, 0.45 গুণ 0.5 ইন্টু 1000 225টি। তাই দেখা যাচ্ছে যে দুটার ক্ষেত্রে এখন বলতে হবে যে প্রথম এটা W2 T2 লাগবে, T3। তো তাহলে কৃতকাজ বলবো যে কৃতকাজ নির্ভর করছে কার উপরে, সময়ের উপর, সময়ের উপরে, সময় নির্ভর করছে। এখন যেহেতু প্রথম মোটরের ক্ষেত্রে পানি ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় লাগেছিল কত সেকেন্ড, 5 মিনিট, 5 মিনিট বা 300 সেকেন্ড লাগছিল। তৃতীয় মোটরের ক্ষেত্রে পূরণ করতে 5 মিনিটে কী লাগবে, কম লাগবে। তৃতীয় মোটরের ক্ষেত্রে তারও কম লাগবে, দ্বিতীয় মোটর থেকে আরও কম লাগবে। তাহলে সেই ক্ষেত্রে কর্মদক্ষতা সেই ক্ষেত্রে কৃতকাজ কী হবে, একই হবে না। কারণ হচ্ছে এখানে একই হবে কি না এটাও মানে একই যদি একদম মান হয়, ধরো এটা 5, যদি 5-এর কম, তাই তো 300 সেকেন্ডের কম, 300 সেকেন্ডের কম হবে। এটাই বলতে হবে যে কৃতকাজ কী হবে না, একরকম হবে, যেহেতু ডিপেন্ড করছে রিসিভার এবং দ্বিতীয় মোটরের ক্ষেত্রে 300 সেকেন্ডের কম লাগবে, আর তৃতীয় মোটরের ক্ষেত্রেও 300 সেকেন্ডের কম লাগবে। সেক্ষেত্রে যেহেতু সময়টা মানে মেজারমেন্ট করা সম্ভব না এখানে, সেক্ষেত্রে কৃতকাজ কী হবে, দুটোর ক্ষেত্রে কী হবে, ব্যতিক্রম মানে ভিন্ন হবে, ঠিক আছে? কৃতকাজ কী হবে, দুই ক্ষেত্রেই কী হবে, কারণ এটা 200, এটা 200, এটা 200টি, এটা 225টি। এটা যদি হয়, ধরো এটা ধরলাম, এটা সাপোজ 180, এটা ধরলাম 300 সেকেন্ড, তো এটা ধরলাম এটা লাগলো 300 না হলে 280 লাগলো, এটা 270, গুণ করে দেখা যাবে দুটোর কী আসবে না, মান কাছাকাছি হলো, কিছুটা হলে ভিন্ন আসবে। তো বলতে হবে যে অবশ্যই কী হবে, কৃতকাজ কী হবে। আরও একটা সহজ কথা বলা যায়, যেহেতু কর্মদক্ষতা ভিন্ন, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কী হবে, সময় ভিন্ন আসবে, সেক্ষেত্রে কৃতকাজও কী হবে, মানে এক কথা কর্মদক্ষতা ডিপেন্ড করছে। আরেকটা সহজ ব্যাপার বলা যায়, কর্মদক্ষতা আর এইভাবে আর বললে আরও ভালো হয়, ওখান থেকে বের করলাই কর্মদক্ষতা ইকালটা কি, কৃতকাজ বাই কি, ক্ষমতা ইন্টু টি, ক্ষমতা ইন্টু
এটা একটা সূত্র আছে, হ্যাঁ। যখন কৃতকাজ লিখবো মানে এই যে বিভব শক্তিতে, তাহলে কর্মদক্ষতা ডিপেন্ড করছে কার উপর? কৃতকাজের উপর। যেহেতু কর্মদক্ষতা ভিন্ন বলতে পারি, তাহলে কৃতকাজ কনস্ট্যান্ট কি এটা। যেহেতু দ্বিতীয় তৃতীয় কর্মদক্ষতা ভিন্ন, কৃতকাজও কি হবে? আর কত বলা আছে, এই দুটা জিনিস ব্যাখ্যা করবা, নোট খাতায় এবার চেঞ্জ করবা, এটা তো দেখাবাই। তারপর আবার দেখাবে এটা বলবা যেহেতু এখানে কৃতকাজ ডিপেন্ড করছে কর্মদক্ষতার উপর, আর আমাদের কর্মদক্ষতা দুইটারই ভিন্ন, তাহলে কৃতকাজও কি হবে? ব্যতিক্রম আসবে। আর একটা জিনিস বলা যায়, কোনটার বেশি আসবে কোনটা কম আসবে, সেটা অবশ্য বলা, কোনটা বেশি আসবে? কৃতকাজ, যার কর্মদক্ষতা বেশি তার কি হবে? কৃতকাজ বেশি হবে, কারণ আমাদের কৃতকাজ কর্মদক্ষতা সমানুপাতিক। কৃতকাজ কি হয়? কর্মদক্ষতা সমানুপাতিক। এই কর্মদক্ষতা যার বেশি তার কাজ করার হারটা কি বেশি। এটা বলে দিবা, ব্যাস হয়ে গেল। মানে এটাও বলে দেবা যে এটা বেশি আসবে কৃতকাজ, এটা কম আসবে, ব্যাস। লাস্ট কোশ্চেন, এটা কি বলছে? এত কেজি ভাবে সরলরেখার পর চলছিল, কোনো এক সময় বস্তুটি ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুটির ব্যয় কত? প্রথম বস্তুটির বলের ঘাত কি? প্রথমে জানতে হবে বলের ঘাত কি। বলের ঘাতের সংজ্ঞা কি? মানে বলের ঘাত কথাটা ব্যাখ্যা করলে হয়ে যায় বলের ঘাত। একটা আছে ঘাত বল আছে, আর একটা আছে বলের ঘাত আছে। ঘাত বল আর বলের ঘাত বল হচ্ছে যে খুব অল্প, খুব ক্ষুদ্র সেকেন্ডে যে বলটা প্রয়োগ করে সেটা হচ্ছে কি ঘাত বল। যেমন ক্রিকেটে 1 সেকেন্ডে বলটা কি হয়? হিট হয়, মানে সময়টা 1 সেকেন্ডও না, খুব কম সময়, কিন্তু বলের মানটা কি অনেক বেশি থাকে। ওটা হচ্ছে ঘাত বল। আর হচ্ছে বলের ঘাত হচ্ছে সেটা ঘাত বল হচ্ছে একটা বল। ঘাত বল কি? বল। আর গলের ঘাতটা অন্য জিনিস, গলের হচ্ছে যে বল এবং সময়। ওই যে বলটা প্রয়োগ করছি অল্প সেকেন্ডে, একটা ক্রিকেট ব্যাট দিয়ে অল্প সেকেন্ডে কি করছি, এটা বলের উপর ক্রিয়া হয় না। যে বলটা ক্রিয়া হচ্ছে এটা হচ্ছে বলের ঘাত, অর্থাৎ ঘাত বল। এটা হচ্ছে ঘাত বল। আর ওই সময়টা যত সেকেন্ড লেগেছে সেটা হচ্ছে 0.1 সেকেন্ড হতে পারে। মানে 1 সেকেন্ড অনেক কম, তাই না? ওই সময়টাকে বলেছি, মানে ওই সময়টা আর এই দুটো গুণ করে যেটা হচ্ছে কি বলের ঘাত। তাহলে এখানে বল আমার লাগবে, ঘাত বলের কত ছিল সেটা প্রথম বস্তুটির বলের ঘাত। প্রথম বস্তু হচ্ছে 8 কেজি, বেগ দিয়ে আছে, কোনো এক সময় বস্তুটি দ্বিতীয় বস্তু ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুর বেগ এত হয়। আর কোনোভাবে বের করা যায়? এফটা ভাঙা যায়। এফটাকে ভাঙলে কি হয়? এম এ, তাই তো, ইন্টু টি। আর এম এটাকে ভাঙা যায় ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। বস্তুর বেগ এখন যদি এই দুটোর সময় সেম হয়, হ্যাঁ, ওই সেকেন্ডে তো পরিবর্তন দেখবো, এটি কেটে যাবে, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ। আর আদি বেগ কি শূন্য হবে? বেগ ছিল, হ্যাঁ, আদি বেগ দিয়ে আছে, আদি বেগ এত বেগ ছিল, তারপরে বেগ হয়ে গেছে কত? যে 15, এম হচ্ছে কত? 8 কেজি, পরটা হচ্ছে 15 ছিল 10, 5 দেখলে 8 গুণ 5 40 করে, আর বললে আমার কথা হবে 40। ঠিক আছে, সেটা করা আছে না? এটা ঠিক আছে, কারণ ঘাত বল হচ্ছে দেখো বিষয়টা হচ্ছে কি এই সময়টা কি ওই বেগের পরে আমরা হচ্ছে বল, যেহেতু আমাদের বল দেওয়া নেই, তাহলে আমরা বের করলাম বলকে ভাঙা যায় এম এ, আর এ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, ত্বরণ যেহেতু। আর এইটি কি হলো? কেটে গেল। এবার কারণ ওই সেকেন্ডে হচ্ছে বেগের পরিবর্তন, যত সেকেন্ডে বলটা ক্রিয়া হয়েছিল। তো শেষ বেগ কত হয়েছে বলছে যে ধাক্কা দেওয়ার পরে শেষ বেগ কত? 10, বেগ হলো 10, শেষ বেগ হচ্ছে 10 হয়েছে, আদি বেগ কত? 15, উল্টা হবে। যাই বলি, বল তো ঘাত বল যেহেতু বলা আছে ঘাত বল ঋণাত্মকিত হয়, -40, উত্তর হবে ঘাত বল হচ্ছে 40 নিউটন। -40 বের হবে, কিন্তু বলবো ঘাত বল হচ্ছে কত, বলের ঘাত কত? 40 নিউটন। উক্ত ঘটনায় শক্তি সংরক্ষিত হয় কিনা, গাণিতিক বিশ্লেষণ, শক্তি সংরক্ষিত হয় কিনা। তাহলে শক্তি সংরক্ষণ বলতে গতি শক্তি বের করব, আর বিভব শক্তি আমাদের অন্য বস্তুর ক্ষেত্রে কী থাকে? গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, মোট শক্তি।
আর এখানে কি করব, এখানে হচ্ছে শক্তি সংরক্ষিত হয় না কিনা সেজন্য কি করব, মানে সংঘর্ষের আগে শক্তি বের করবো, সংঘর্ষের পরে শক্তি বের করবো। তো সংঘর্ষের আগে গতিশক্তি কি, E1, E1 ধরো প্রথম বস্তুর E1 কত, হাফ mv me1 স্কোয়ার A1 স্কোয়ার, এ কথা 0.5 ইন্টু 8 ইন্টু 15 স্কোয়ার, কত সেকেন্ড করো, কত সেকেন্ড করো। আর পরের ক্ষেত্রে আসবে হাফ ইন্টু m টু 0.5 8 ইন্টু 0.5 8 ইন্টু 15 স্কোয়ার 90 9 আর পরেরটা আসছে m2 u2 স্কোয়ার 0.5 ইন্টু m2 কত 4 আর পরেরটা 10, তাহলে 0.5 গুণ 4 গুণ 100। তাহলে এটা হচ্ছে দুটা বস্তুর গতিশক্তি ছিল সংঘর্ষের আগে, কারণ সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হলো এত, দ্বিতীয় বস্তুর বেগ কত সেটা বলা নাই। দ্বিতীয় বেগ বের করতে পারবো, কীভাবে বের করবো বলতো, বুঝতে এমন আমরা জানি সংঘর্ষের পরে বস্তুর ভর বেগের পরিবর্তন হয় না, কি হয় না, একটা জিনিস জানি কি জানি, ভর বেগের কি হয় না, তাহলে সেই সূত্র দিয়ে আমরা কিন্তু দ্বিতীয় বস্তুটা কী করতে পারবো, শেষ বেগটা বের করে ফেলতে পারবো। এই সূত্রটা কী করবো, V2টা বের করবো। তো M1 E1 কত বলো, 8 ইন্টু কত, 8 ইন্টু 15 4 ইন্টু 10, M1 V কত, M1 হচ্ছে 8 ইন্টু V1 কত 10, আর এটা হচ্ছে 4 ইন্টু V2, 8 15 120, 120 আর 40 কত হয় 160, বিয়োগ কত যাবে 80 ইন্টু 4V2, তাহলে 4V2 ইকাল টু 80 থাকে, 80 ভাগ 80 হবে, তাহলে V2 ইকাল টু 80 ভাগ 4 কত হয় 20, তাহলে V2 কিন্তু পেয়ে গেলাম। তাহলে V2 যাতে পেয়ে গেলাম, শেষ বেগের এখন শেষ বেগের গতিশক্তি বের করবো, E1 ইকাল টু হাফ M1 V1 স্কোয়ার, একটু কী হবে, একটু কী হবে হাফ M2 V2 স্কোয়ার। তাহলে এই সূত্রটা কী করলাম, প্রথমে এটাতে শক্তি সংরক্ষণ সূত্রতে দ্বিতীয় বস্তুটা কী করলাম, গতি মানে বেগটা বের করলাম, কারণ দ্বিতীয় বস্তুটার কি নেই, শেষ বেগটা দেওয়া নেই। প্রথম বস্তুটা বলা যায় সংঘর্ষের পরে 10 হয়েছে, আর আমরা জানি সংঘর্ষের পরে কি হয় না, ভর বেগের পরিবর্তন হয়, কি হয় না, ভর বেগের সূত্র দিয়ে M1 E1 M2 E2 এই সূত্র দিয়ে কী করলাম, দ্বিতীয় বস্তুটার বেগটা বের করে ফেললাম। তাহলে এবার হচ্ছে এবার শেষ গতিশক্তি, এটা আদি গতিশক্তি আর এটা হচ্ছে শেষ গতিশক্তি। তো এটা সূত্র কী হবে, 0.5 গুণ 8 ইন্টু V কত 10 স্কোয়ার মানে 100, তাহলে কত আসে 0.5 গুণ 8 গুণ 100 400, তারপর হচ্ছে কত হবে, এটা কত আসবে 0.5 গুণ 4 ইন্টু 20 স্কোয়ার মানে 400, 400 গুণ 4 গুণ 0.5 800। এখন বলেছে দেখা যাচ্ছে সবগুলো ভিন্ন, এখন বলেছে সংঘর্ষের আগে কত হচ্ছে, সংঘর্ষের আগে কত হচ্ছে 900 যোগ 200 কত হচ্ছে 1100, আর এখানে হচ্ছে সংঘর্ষের পরে হচ্ছে কত 400 যোগ 800 কত হচ্ছে 1200। গতিশক্তির কি হয় না, শক্তি সংরক্ষিত হয় না, বললে আসছে কি বলবো, কিন্তু ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে, কিন্তু শক্তি কি থাকবে না, গতিশক্তি সংরক্ষিত হয় না। তাহলে আমরা এখান থেকে এখানে শক্তি সংরক্ষিত না হতে পারে, কিন্তু ভরবেগ কিন্তু সবসময় সংরক্ষিত, কারণ ভরবেগের সূত্রই আছে, গতিশক্তির এই সূত্র নাই, শক্তি সংরক্ষিত হতেও পারে না, সাধারণত শক্তি সংরক্ষিত হয় না। তো সেটাই আমরা বের করে দিলাম, শক্তি বলতে কি শক্তি বোঝাচ্ছে এখানে, গতিশক্তি বোঝাচ্ছে। তাহলে গতিশক্তি কি আগের গতিশক্তি বের করবো, আর আছে পরের গতিশক্তির সমস্যাটা কি, মানে কি দেয়া নেই, দ্বিতীয় বস্তুটার ওটা কিভাবে বের করবো, কোন সূত্র দেয়, ভরবেগের সংরক্ষণ সূত্র দেয়।